হে গাইস, তো কেমন আছো তোমরা? তো আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটু আম, আমার লাইফের কি অবস্থা, মানে এই বিষয়ে একটু আলোচনা করব। মানে আমি এখন কি পজিশনে আছি, মানে আমার সিচুয়েশনটা কেমন, মানে এই রিলেটেড আর কি। মানে এটা আমার নিজের জন্যই আর কি এই ভিডিওটা, যেন আমি বুঝতে পারি বড় হয়ে যখন লাইফ তো চেঞ্জ হবেই, তো তখন চিন্তা করবো যে হ্যাঁ আমি এত খারাপ সিচুয়েশনে ছিলাম এক সময়। তো আমার ভার্সিটি লাইফ মোটেই ভালো যাচ্ছে না, মানে বলতে গেলে লো কোয়ালিটি। কারণ ভার্সিটি লাইফটা কেন জানি একটা ছন্ন ছাড়া পরিবেশ। মানে মানে আমি তো বড় হয়েছি বলতে গেলে প্রাইভেট, মানে প্রাইভেট হাই স্কুল, মানে সব বেসরকারি ছিল। বেসরকারি ছিল বলতে তখন, বেসরকারি বলতে সরকারিতেও ছিলাম, বাট তখন একটা মানে ইয়া ছিল, মানে একটা রোড ছিল বা একটা ধারাবাহিকতা ছিল। তো ভার্সিটিতে ওইটা ওইটা নাই, মানে ধারাবাহিকতা নাই কোনো, একদম মানে এলোমেলো পরিবেশ। তো যেমন একটু উদাহরণ দেই যে যখন হাই স্কুলে ছিলাম তখন হলো আহ, কেমন যে সকাল 7টায় যাইতাম স্কুলে, মানে তখন উঠতাম সকাল 6টায়, উঠে খাওয়া দাওয়া করতাম, নাস্তা করতাম করে দেন স্কুলে যেতাম। 7টায় স্কুল হতো, তো 5 মিনিট লেট হলে আর ঢুকতে দিত না। 5 মিনিট তো দূরের কথা, মানে বেল বাজতেছে, আমরা ঢুকতে ঢুকতেই দেখা যাচ্ছে গেট অফ হয়েছে, মানে আর আর ঢুকতে দেয় না, তো এমন পরিবেশ। তো তারপর আবার ছুটি হতো 1টায়, আবার আসতাম তাড়াতাড়ি তাড়াতাড়ি, তারপর গোসল করতাম, খাটতাম, আবার 2টায় বা 3টায় এমন টাইমে আবার প্রাইভেট থাকতো। তো আবার সেই 3টা থেকে চলতো একটার পর একটা, 1 ঘন্টা পর পর। 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, মাঝখানে হয়তো 1 ঘন্টা এরকম বিরতি থাকে, মানে টোটাল মিলে। তো আসতাম একদম, দেখা গেল যে 6টায় হতো, আবার 7টা বাদ গেল, আবার 8টায়, এরকম। তো এরকম করতে করতে রাত 9টায় আসতাম, এসে খাওয়া দাওয়া করতাম। তো খাওয়া দাওয়া করার পর দেন একটু পড়তাম, পড়ার পর 11টা, সাড়ে 11টা এরকম টাইমে ঘুমাতাম আবার সেই আগের দিনের মতো। তখন বৃহস্পতিবার মানে একটা, মানে আনন্দ একটা, যে হ্যাঁ বৃহস্পতিবার, তখন শুক্র শনি বন্ধ। তো বৃহস্পতিবার মানে ইস, মানে মনে হয় যে ঈদের দিন, এরকম একটা অবস্থা, যে মানে অনেক পরিশ্রম করার পর একটা রিল্যাক্সের ব্যাপার আসতেছে, 2 দিন বন্ধ সামনে, তো এরকম একটা ব্যাপার কাজ করছে। বাট এখন ভার্সিটি লাইফে এখন মানে এমন ভাবে কাটাইছি প্রায় 7-8 বছর আমি, অ্যাটলিস্ট 7 বছর তো হবেই, হ্যাঁ। তো এখন ভার্সিটি লাইফে আসছি, হঠাৎ এখন দেখি যে সেই ক্লাস 9-10টার দিকে ক্লাস, তাও তারপর ক্লাসে যাই সকালে, মানে উঠতে উঠতে দেরি হয় কেন জানি, মানে এখানে তো দেখার কেউ নাই, তো ঘুমেই থাকি একদম 9টা পর্যন্ত, 9:30। হঠাৎ করে দেখা যায় যে উঠছি, উঠে দাঁত ব্রাশ করে চলে গেলাম, তারপর ওখানে যায় খাইলাম। তারপর দেখা যায় যে স্যাররা ক্লাসে আসতেছে আসতেছে না, মানে ক্লাসও এলোমেলো সব, মানে ইয়া তো এগুলো সরকারি না, মানে ক্লাস ওইভাবে স্যাররা ইয়া করে না, এই করালে করালাম, না করালে নাই। তো এরকম একটা ব্যাপার, তো যেটা আমার মোটেই পছন্দ নয়, ভাল লাগে না। দেখা যায় যে আজকে ক্লাস আছে 9:45-এ গেলাম, দেখা যায় যে কোনো ক্লাসই হলো না, আবার মানে টাইমগুলো ওয়েস্ট করে আবার দেখা যায় যে বাড়িতে আসলাম, আবার এখানে যে আসলাম কটেজে, এসেও দেখা গেল যে কি পড়বো না পড়বো সব এলোমেলো, স্যাররা কি পড়ায় না পড়ায় সব, মানে অথচ পিএইচডি করা স্যার, কিন্তু কি এলোমেলো সব, হাবিজাবি। মানে মনে হয় যে একজন হাই স্কুল লেভেলের স্যাররা যতটুকু পড়াতে পারবে বোঝানোতে দক্ষ, ভার্সিটির কোনো ইয়া না, মানে পাগল, মানে কেমনে যে এগুলা ইয়া হয়েছে আমি জানি না। বাট এইভাবে এটাই সিস্টেম, এইভাবেই যে যেমন চিটাগং ভার্সিটির ক্ষেত্রেই বলি, তো এখানে চিটাগং ভার্সিটিতে যারা আছে তারা যদি অ্যাপ্লাই করে তাহলে ওটা কোটা অনুরূপ, কোটার মতো প্রায়, যে এ চিটাগং ভার্সিটি তো একে প্রায়োরিটি বেশি দিতে হবে, তো এইভাবে আর কি টিচার কেমনে কেমনে জানি হয়ে যায়। তো এইভাবে চলতেছে। তো বাসায় এসে কি পড়বো, সিলেবাস দিছে, তারপরেও দেখা যায় যে স্যাররা যেগুলা পড়ায় ওটার মধ্যে থেকে আবার এক্সামে আসবে। তো স্যাররা না পড়ালে আবার দেখা যায় যে, বা না বুঝলে দেখা যায় সব এলোমেলো। তো এইরকম পরে আসে, আর পড়তে ইচ্ছা করে না। তারপর আবার মাঝে মাঝে হঠাৎ মানে এমন একটা টাইমে ল্যাব দিছে, বা ল্যাবও ঠিকভাবে ওইভাবে ইয়া হয় না আর কি, মানে বলতে গেলে বিশৃঙ্খল পরিবেশ। তবে যারা আগেই
সরকারি হাই স্কুলে বা সরকারিতে সবকিছু করে আসছে, তারা আবার দেখা যায় যে এখানে ভালো করতেছে। কারণ কি, ওরা তো মানে ওরা আগে থেকেই ছন্নছাড়া, মানে ওরা ওইভাবেই তৈরি হয়ে নিছে। তো এই জন্য ওদের ক্ষেত্রে দেখা যায় যে এই পরিবেশটাই ওদের ক্ষেত্রে আরো ভালো। না, মানে আমার মতো যারা মানে বেসরকারি থেকে আসছে তারা তো মানে এটা কেমন যে বেসরকারিদের ক্ষেত্রে এমন যে মানে অনেক কেয়ারিং অবস্থায় ছিল। কেয়ারিং, ধরো যে একটা কোনো একটা ব্রয়লার মুরগিগুলা, তো ওরা কিরকম যে সেম, আমি তো ওই রকমই প্রায় মানে বলতে গেলে। কারণ ওইভাবে ইয়ার মধ্যে থাকতাম সবসময়, একটা মানে ইয়ার কি বলে ওটা, রেগুলারিটি মেনটেন করে চলতাম। তো ওরা তো ওই যে ব্রয়লার মুরগির মতোই হলো। তো ওরা কি হলো যে ওদেরকে খাঁচায় বন্দি করে সবসময় ইয়া করা হতো না। হঠাৎ করে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওরা কি করবে, মানে দৌড়াদৌড়ি করতে করতে অবস্থা শেষ। তো এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছে আর কি। তো কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। কিন্তু যারা যেমন হলো দেশি মুরগিগুলা, ওরা কি, ওরা মানে এমনিতে ওরা ছন্নছাড়া, মানে কেমন জানি ওরা হঠাৎ করে দেখা যাবে যে ছেড়ে, মানে ওদেরকে ছেড়ে দিলেও দেখা যাবে যে ওরা বাসা কোনো না কোনোভাবে বানায় নিছে। তো এইরকম একটা পরিবেশ, তো এই প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, গেল প্রায় 3টা সেমিস্টার শেষ, 8টা টোটাল। তো 4র্থ সেমিস্টার শুরু হবে এখন। তো দেখলাম যে আমার এইভাবে চললে আসলে আমার হবে না। আবার এমনও না যে আমি বুয়েট কোয়ালিটির একটা ভার্সিটিতে পড়তেছি, এমনটাও না। আমি ত্রিপলিতে পড়তেছি, বাট এটার কোয়ালিটি অতটা ভালো না। মানে বুয়েটদের সাথেই কিন্তু চাকরির কম্পিটিশন হবে আমাদের, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট। সো সেক্ষেত্রে দেখা যাবে যে যা একজন বুয়েট, একজন চিরাং ভার্সিটি বা রাজশাহী ভার্সিটি বা অন্য অন্য ভার্সিটিতে যদি এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো থাকে, যার যেগুলোতে আছে, অনেকগুলোতে নাই, তো যেগুলোতে আছে, তো ওরা যদি অ্যাপ্লাই করে ভাইভাতে, বললাম যে প্রিলি রিটেন বা যেগুলো আছে এগুলাতে ভালো করলো, বাট ভাইভাতে কে প্রাধান্য বেশি পাবে? সো অবশ্যই বুয়েটে যে পড়ছে ওকেই প্রাধান্য বেশি দিবে। সো এক্ষেত্রে কম্পিটিশনটা বেশি। তো যাই হোক, তো কম্পিটিশন বেশি থাকা সত্ত্বেও কেন জানি আমি এখানে ভালো করতে পারতেছি না। তো এটা হলো মেইন কারণ। তো তারপর মনে হলো যে আমার এখান থেকে বের হতে হবে। মানে কেমন হচ্ছে আমার দিনকাল, যে আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, উঠতেছি, ফোন টিপতেছি, আবার খাচ্ছি, ঘুমাচ্ছি, মানে এটাই। এর বাইরে মানে পড়ালেখা মন থেকে উঠে গেছে, এরকম একটা ব্যাপার। তো দেখলাম যে এইভাবে আসলে হবে না। তো এইভাবে আসলে হবে না, আমাকে নির্দিষ্টটা। আর এখানে এমন একটা পরিবেশ হয়েছে যে দেখা যায় যে অনেকে অনেক কিছু করতেছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা সেটা, মানে অনেক কিছু। দেখা গেল আমিও ট্রাই করলাম যে দেখি করতে পারি কিনা। তো দেখলাম যে এইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, এইদিকে, ওইদিকে, সেই দিকে, মানে চতুর্দিকে রাস্তা ভালো কিছু করার, বাট একটাও কিন্তু মানে 100% ভালো না, এরকম একটা অবস্থা। মানে এটা কিরকম যে এতটুকু গেলাম, এটা এখানেই শেষ, এখন ওটা সামনে কাজে লাগবে কিনা কোনো গ্যারান্টি নেই, এইরকম এখন পরিবেশটা। মানে অনেকে অনেক কিছু করতেছে, বাট সেটা ভবিষ্যতে কাজে লাগবে কিনা এটা কেউ জানে না। তো দেখলাম যে এইভাবে করলে আমি আসলে ভালো করতে পারবো না। তো তখন মানে এই কয়দিনে আমার এই চিন্তাগুলো আসলো প্রচুর, আগে থেকেই ছিল। যেমন ছোটবেলায় ভাবতাম যে ডাক্তার হব, ছোটবেলায় দুটা শব্দই ভাবতাম যে এই দুটাই হব। তো সেই দুটো কি, ডাক্তার হওয়া অথবা বিসিএস ক্যাডার। তো ডাক্তার হওয়ার ইচ্ছা তো হয় নাই, তো এখন একটাই পথ, সেটা কি, বিসিএস ক্যাডার। তো ভাবলাম যে হ্যাঁ, যা হয়েছে হয়েছে, এতদিন যা করছি করছি, বাট এখন আর বসে থাকলে চলবে না। তো এখন অনেক সময় গেছে, আমি প্রায় 3rd ইয়ারে উঠবো এখন আর কিছুদিন পর, হয়তোবা 4-5 মাস পর। তো আবার মানে এখন একটাই, মানে উঠে দাঁড়ানোর একটা উপায় আমার যেটা মনে হয়। কারণ কি, আমার আব্বু আম্মু চায় যে বিসিএস ক্যাডার হোক। আবার এখান থেকে যে খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারবো তা কিন্তু না। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাওয়ার সেক্টরে চাকরি আমরা পাই না এই চিরাং ভার্সিটি থেকে। তখন দেখা যায় যে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট ওগুলো দিয়ে ভরে যায়। সো আমাদের অন্য অন্য যেগুলো বেসরকারি মানে চাকরিগুলো আছে ওগুলোতে যাইতে হয় আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে অপরচুনিটিটা কম।
তো এখন একমাত্র ভালো করার উপায় হলো বিসিএস ক্যাডার বা বিসিএস প্রিপারেশন নেওয়াটা আমার জন্য মনে হলো যতটুকু, সবকিছু বিবেচনা করে। তো দেখলাম যে হ্যাঁ, আমি একটু বইগুলা ঘাটাঘাটি করলাম। এই যে আমি মোটা বইটা নিয়েছি অনেক আগেই। এই যে এটা হলো কি, মানে উল্টা পাশে দেখা যাচ্ছে, এটা হলো জব সলিউশন। তো এই বইটা আমি অনেক আগেই নিয়েছি, কিন্তু দেখলাম যে একা একাই হয় না, আসলে একা একাই কোনোভাবে আমি কন্টিনিউ করতে পারি না। একদিন পড়ি, পরে 10 দিন আমি আর ওই বইটা মনে হয় ধরিও না, এরকম একটা অবস্থা। তো আমার তো কন্টিনিউ করতে হবে, কারণ এখন একমাত্র 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 ভালো করার উপায় বিসিএস ক্যাডার। তো অনেকে বলতেছে, মানে আমার বড় ভাই এরা বলতেছে যে আইএলটিএস করো, বাইরে যাও, মানে এগুলা কেন জানি টানে না আমার। মানে টানে, বাট এখন মনে হচ্ছে ওগুলা বেশি টাফ, কারণ আমার ওগুলাতে এখন ইচ্ছা আসতেছে না, কেমন জানি লেন্দি প্রসেস। বাট এটাও লেন্দি, বাট এটা কেন জানি আমি পড়তে আমার ভালো লাগে বিসিএস এর বই, কারণ আমি আগে বলতে গেলে মিডিয়াম প্লাস ভালো এই দুটার মাঝখানে, মানে খুব ভালো না, বাট মোটামুটি কোয়ালিটির ভালো স্টুডেন্ট ছিলাম, কারণ আমি ক্লাস 5-এ বৃত্তি পাইছিলাম সাধারণ গ্রেডে, তারপর ক্লাস 10-এ বৃত্তি পাইছিলাম, আর সবগুলোতে গোল্ডেন এ প্লাস, মানে এইচএসসি পর্যন্ত যত যত এসএসসি, এইচএসসি, তারপর ক্লাস 8-এ জেএসসি, পিএসসি, এগুলো সবগুলোতে গোল্ডেন এ প্লাস। তো সেই দিক থেকে বলতে গেলে আমি অতটা খারাপ স্টুডেন্ট ছিলাম না। তো সেই ক্ষেত্রে আমার মন এগুলা পড়তে ভালো লাগতেছে, কারণ কি এগুলো আমার আগে থেকে খুব ভালোভাবে পড়া আছে। তো আমার মনে হলো এর থেকে বেস্ট, মানে ভালো কিছু করার, মানে আমার বর্তমানে কোনো ওয়ে নাই, মানে আর কোনো উপায় নাই আমার এর থেকে বেস্ট। সো আমার কালকে এগুলো আমি চিন্তা করছি সকালে সকালে চিন্তা করলাম, তারপর গুগল করলাম যে আমার ভার্সিটির আশপাশে কোনো বিসিএস কোচিং সেন্টার আছে কিনা। কারণ কি আমি একা একাই এগুলো করতে পারতেছি না, মানে আমাকে অবশ্যই কোচিং এর সাহায্য নিতে হবে, মানে যেখানে ডেইলি যাবো, আমি যাওয়া আসার মাধ্যমে একটা প্রসেস থাকবে, ক্লাস নিবে স্যারেরা। তো ওইটা চিন্তা করলাম। তো সাত সাত মানে শুয়েছিলাম, শুয়ে এগুলো চিন্তা করলাম যে আমার লাইফটা তো আসলে এখন হেল, মানে পুরা জাহান্নাম চলতেছে। এইভাবে থাকলে মানে ধরতেছি না বই, তাহলে আমি ভবিষ্যতে কি করবো এখান থেকে বের হয়ে। তো ঘুম থেকে উঠলাম, ওঠার পরে একদম সাত সাত গেছি আমি। তো পাইলাম গুগল করে যে হ্যাঁ, সামনে 1 নাম্বার, এটা মানে সাইকেল দিয়ে নিয়ে গেলে 10 মিনিট লাগে। তো ওখানে একটা সেন্টার আছে ওরাকলের। আমি ভাবছিলাম যে উত্তরণে হবো, কিন্তু সেটা অনেক দূর, মানে ট্রেনে যাতায়াত করা লাগবে প্রায় আধা ঘন্টা, এক ঘন্টার রাস্তায় আর কি। তো ভাবলাম যে ওটা হবে না, আমাকে এটাতেই যেতে হবে। তো আমি গেলাম, গিয়ে খোঁজ নিলাম যে হ্যাঁ, এখানে মানে একদম খুব কাছে। তো সাথে সাথে আম্মুকে ফোন দিলাম, আম্মু টাকা দাও, আমাকে ভর্তি হইতেই হবে, না হলে আমার কোনো ভালো করার কোনো ওয়ে নেই। তো আম্মু আব্বু এই দিক দিয়ে খুবই ভালো, মানে আমি যা বলি যে হ্যাঁ, তারা আবার বিশ্বাস করে আমাকে, কারণ আমি যা বলি মোটামুটি একদম 100% শিওর হয়ে বলি, এবং তারা সেটা এডমিশনেও জানছে। কারণ আমি বলছিলাম যে আমি যখন মেডিকেলে চান্স পাই নাই, তখন বাট আমার প্রিপারেশন খুব ভালো ছিল, বাট হয়নি কোনো কারণে। সবার তো আর হবে না। তো যাই হোক, চান্স হয়নি, ভালো কথা। তো তারপর আবার পড়াশোনা শুরু করলাম ভার্সিটির, কারণ আমি ম্যাথ তখন করি নাই, ম্যাথ আবার নতুন করে করা লাগতেছে। তো শুরু করলাম, দেখলাম যে হ্যাঁ, আমার তো আগে থেকে ভালো প্রিপারেশন, কারণ এইচএসসিতে ভালোই করছিলাম, সবগুলোতে 194, তারপর মানে 200-র মধ্যে 194, 196, 200-তে 200 এরকমও ছিল। তো শর্ট সিলেবাস ছিল যেহেতু, তারপর শর্ট সিলেবাসটা ভালো করে না পড়লে কিন্তু এত তোলা সম্ভব না। তো আমি ভালো করেই পড়ছিলাম, এটা আমি বলি। হ্যাঁ, তারপর আম্মুকে বললাম যে এখনো তো আমার ওইভাবে হয়নি, মানে যখন মেডিকেল এক্সাম হলো, শেষ হলো, তারপর তো বললাম যে এখনো তো আমার ওইভাবে ভালো প্রিপারেশন নেওয়া হয়নি, এর জন্য ঢাকা ভার্সিটির পরীক্ষা আবার কিছুদিন পর। তো তারপরে আপসেট হলো সবাই যে হ্যাঁ, হয়তো বা তাহলে তো ঢাকা ভার্সিটি হচ্ছে না। তো হ্যাঁ, পরীক্ষা দিয়েছি, বাট হয়নি, মানে 2 নাম্বার যদি আর পাইতাম তাহলে আমার যে কোনো একটা সিট পাইতাম, বাট হয়নি। তো ওটা ব্যাড লাক ম্যাথের কারণে। ম্যাথ আমি ভাবছিলাম যে আমি মেডিকেল একদম কন্টিনিউ একদম মেডিকেলেই পড়বো এবং মেডিকেলেই চান্সটা নেবো। তো এই জন্য আর ম্যাথ করিনি আমি ভার্সিটির জন্য। অনেকে ভার্সিটি প্লাস ম্যাথ করে, তো হয়নি ঢাকা ভার্সিটি। তারপর আবার 1 মাস গ্যাপ পাইলাম, তো একদম ম্যাথই করলাম আমি। অন্যান্যগুলো আমি ভালো, বাট ম্যাথই আমি, মানে অন্যান্য চান্স পাওয়ার মতো নাম্বার তুলতে পারি, কিন্তু ম্যাথে আমি তুলতে পারতেছিলাম না।
তো তারপর আবার শুরু করলাম সেইভাবে, ম্যাথটা কমপ্লিট করলাম, করার পর আম্মুকে রাজশাহী ভার্সিটির পরীক্ষা তখন তখন জাস্ট ঢাকা দিছি আর হলো মেডিকেল দিছি, আর অন্য অন্য ভার্সিটিগুলো এখনো হয়নি। তো 1 মাস পড়লাম, পড়ার পর আম্মুকে বললাম যে হ্যাঁ আম্মু, আমার মোট পড়া কমপ্লিট হয়েছে, এবার আমি চান্স পাবোই। এটা মানে আমি বলছি যে একদম আমি পাবোই এটা। তারপর তারপর আমি পরীক্ষা দিতে গেছি। আম্মু তো হ্যাঁ, আম্মু জানে আমি যেটা বলি ওইটাই। কারণ আমি যখন ওই যে পরীক্ষা দিয়ে আসতাম না, পিএসসি, জিএসসি, এসএসসি, এসে বলতাম, আম্মু খালি বলতো যে এ প্লাস হবে, আমি বলতাম হ্যাঁ হবে, হ্যাঁ হবে। তো পরে দেখা গেছে হ্যাঁ সবই তো এ প্লাস পায়। তো তখন থেকে বিশ্বাসটা তৈরি হয়েছে আর কি, আমি মানে আমার কথা ফেলতে পারে না। তো বাইরে বৃষ্টি শুরু হলো, তো এই জন্য আর কি মানে আমি বিশ্বাসটা ভাঙতে চাই না এখনো। তো আমি কিন্তু ঠিকই রাজশাহীতে চান্স পাইছিলাম, এবং 417 সিরিয়াল হয়েছিল আমার। তো এরপর আমি মানে যতগুলা ভার্সিটি, এই যে ভার্সিটি গুচ্ছ, তারপর রাজশাহী, জাহাঙ্গীরনগর, তারপর চট্টগ্রাম, মানে এই ভার্সিটি রিলেটেড যতগুলো ভার্সিটি ছিল, কৃষি ভার্সিটি, তো এগুলো কিন্তু আমি সবগুলোতেই চান্স পাইছিলাম এবং ভালো সিরিয়াল। এবং জাহাঙ্গীরনগরে ছিল 481 সিরিয়াল, তারপর কৃষিতে ছিল 2421 সিরিয়াল, তারপর গুচ্ছতে মার্ক পাইছিলাম 63.25। চিটাগং ভার্সিটি, তো চিটাগং ভার্সিটিতে সিরিয়াল ছিল 269। সো এইটাই যেহেতু বেস্ট ছিল 269, তো এইটাতে আর কি পরে অ্যাডমিট হই। সো মোটামুটি সবগুলাই কিন্তু আমি ভালো করছিলাম। তো সেখান থেকে আর কি এই বিশ্বাসটা আগেও ছিল, বাট তখন আরো ভালো হয়েছে যে হ্যাঁ ছেলে যা বলে তাই করে। আমি বলছিলাম যে আম্মু এখন কিন্তু আমি যে কোনো না যে কোনো ভার্সিটির চান্স পাবো, তখন তো জানি না যে আসলে হবে কিনা, তারপরেও একটা তৈরি হয়েছিল, মানে ভালোভাবেই পড়ছিলাম, যে এই বিশ্বাসটা তৈরি হয়েছিল যে হ্যাঁ আমি কোনো না কোনো ভার্সিটিতে আমি চান্স পাবোই। তখন মানে মেডিকেলে চান্স পাওয়ার এতটাই হতাশ হয়েছিলাম, চান্স না পাওয়ার পর এতটাই হতাশ হয়েছিলাম যে ভাবছিলাম যে হয়তো আমি কি ভার্সিটিতে পড়তে পারবো না মনে হয়, মানে এইরকম একটা তৈরি হয়েছিল। বাট যখন পড়াশোনা কমপ্লিট করছি তখন এই বিশ্বাসটা আসছিল যে না আমি ভার্সিটিতে পড়তে পারবো, এবং কোনো না কোনো ভার্সিটিতে আমি চান্স পাবোই। তারপর আম্মুকে বললাম আচ্ছা যাই এখানে আসি। তো আম্মু সাথে সাথে একদম মানে হ্যাঁ যে হ্যাঁ হয়তো কোনো প্রবলেমে আছে। আমি বলছি আম্মুকে যে আমার পড়ালেখা ওইভাবে হচ্ছে না, আমার কোচিংয়ে ভর্তি হতে হবে। তো একদম মানে টাকা নাই তাদের এখনো, মানে মানতে মানে এই মাসের টাকা পায়নি। তারপরও যে সঞ্চয় ছিল মনে হয় ওখান থেকে তাড়াতাড়ি করে একদম আমাকে প্রায় আধা ঘন্টার মধ্যেই দিয়ে দিছে। তো আমি গেলাম, যা অ্যাডমিট হইলাম। তো মানে তখন থেকে একটা কেমন জানি একটা ভালো লাগা কাজ করতেছিল যে হ্যাঁ না আমি একটা নতুন পথ পাইতেছি, মানে এই পথে গেলে আমার একটা ফিউচার হবে। কেন জানি একটা মানে এরকম একটা চিন্তা ভাবনা আসতেছিল আমার। কারণ পড়াগুলো যে আমার ভালো লাগতেছিল, মানে এগুলা আমি যখন বিসিএস এর পড়াগুলো পড়ি তখনই আমার আগের দিনের কথা মনে পড়ে, আর মনে হয় হ্যাঁ এগুলো তো আমি মানে মানে এগুলা এগুলা পড়াতে আমার এত কম্পিটিশন ছিল যে কে আগে দিতে পারে স্যারকে, কে আগে দিতে পারে, স্যার ম্যাথ করতে দিত, তারপর মানে বিভিন্ন কোশ্চেন ধরতো, কে আগে বলতে পারে, এই এই পড়াগুলা। সো এগুলা তো আমি খুব ভালো করে মানে ক্লাসে মানে ভালো করার জন্য যে আমি আগে দেবো, আমি আগে দেবো, এর জন্য আমি এগুলা খুব ভালো করে পড়তাম, আর এগুলা আমার মানে অনেক ভালো লাগতেছে পড়তে। তো তারপর ভর্তি হলাম, কালকে ভর্তি হয়েছি আমি, আজকে শুক্রবার। তো আজকে ক্লাস 11টায় ছিল, আর 5টায় ছিল, 3টায় ছিল। আমি 11টায় গেছিলাম। 11টায় গিয়ে মানে স্যার এমন এমন কথা বলছে, মানে আমি তো আরো বিসিএস এর ফ্যান হয়ে গেছি, মানে আমার এটা লাগবেই, এটা আমার জন্যই বিসিএস, এরকম একটা মনে হলো যে হ্যাঁ এটা আমাকে করতেই হবে। তো স্যাররা বললো যে এটাতে সম্মান, মানে আর পাওয়ার, টাকা, মানে এভরিথিং, মানে এই 3টা জিনিস এটাতে পাবাই, কোনোভাবে যে কোনোভাবেই হোক এটা পাবা। সো এই জিনিসটা আমার খুব লাগলো ভিতরে যে হ্যাঁ আমার তো দরকার, আমার দরকার সম্মান দরকার আমার, যে আমাকে দেখলেই আমাকে মানে সালাম করবে, দেখলেই মানে চেয়ার থেকে উঠে দাঁড়াবে, এরকম একটা ব্যাপার। মানে মানে আমাকে তো লাগবেই এটা এনি হাউ। দেন রেসপেক্ট গেল, তারপর পাওয়ার, মানে এটা 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 কি মানে একদম একটা ডিস্ট্রিক্টও কন্ট্রোল করতে পারবে, মানে একটা জেলাকেও কন্ট্রোল করা যাবে এমন পাওয়ারও আছে বিসিএস এ অ্যাডমিন ক্যাডারে। সো এটা ডিসি যেমন ডিস্ট্রিক্ট জেলা লেভেলের কাজ করে, সো এরকম একটা ব্যাপার।
আর মানি মানি তো মানে আছে ভালোই, এটা না বলি। যেমন কাস্টম ক্যাডার এখানে মানে যদি ইচ্ছা করা যায় তাহলে অনেক অনেক টাকা দিয়ে মানে গোসল করা যাবে, এরকম একটা ব্যাপার। তো সবকিছুই আমার মনে লাগলো। তো তখন থেকে তখনই সিদ্ধান্ত নিছি যে হ্যাঁ আমি এখন ডেইলি 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 অ্যাটলিস্ট 3 ঘন্টা করে আমি এটাতে টাইম দেবো। 3 ঘন্টা অ্যাটলিস্ট, কিছু হয়ে যায় 3 ঘন্টা করে টাইম দেবো। মানে আমি প্রতিজ্ঞাই করছি যে আমি হয় বিসিএস ক্যাডার হয়ে হব, আর না হয় আমার কিছু হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সো আমার কারণ কি, কারণ মানে দেখা যায় যে আমার আম্মুর পরিবারে 4-5 জন বিসিএস ক্যাডার, তো তাদের সামনে যদি যাইতে চাই আমার তো একটা কোয়ালিটি থাকতে হবে। তারপর আব্বুর পরিবারেও সবাই হাই কোয়ালিটি। যেমন একজন ইউএসএ থাকে, 4-5 জন, না একজন না 4-5 জন ইউএসএ থাকে, তারও বেশি। তারপর হলো একজন বুয়েট থেকে পড়ে ইউএসএ তে আছে, মাসে 20 লাখ টাকা করে ইনকাম করতেছে। তিনি অবশ্য আমাদের মাঝে আর আসে না, মানে আমরা তো আমাদের সাথে মেশে না, ওই লেভেলে তো আমরা যাইতে পাইনি। মানে তারপর আব্বুর মামি, নিজের মামি, তিনি আবার শেখ হাসিনার পিএস ছিলেন। মানে বুঝতে পারতেছেন যে কি অবস্থা। তার বাড়িতে আমি গেছিলাম, দুইবার গেছিলাম আমি ওই পিএস এর বাড়িতে, এখনো অবসর। তো আব্বুর মামি মানে তো আমার দাদি, তো এই সম্পর্ক আর কি। তো তারপর ডাক্তার আছে 4-5 জন, মানে সবাই আর কি হাই কোয়ালিটি। তো মানে এখন তবে একটা 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 জিনিস আমার খুব ভালো লাগছে, আব্বুরা বলছে আমাকে যে আম্মুর পরিবারে বিসিএস ক্যাডার আছে, বাট আব্বুর পরিবারে কোনো বিসিএস ক্যাডার নাই। তো তো আমার এটাই একটাই চান্স একটা ভালো করার, যে আমাকে সবাই আরো এখন একটু একটু রেসপেক্ট করে, কারণ ভার্সিটিতে পড়ি এই জন্য। বাট মনে হচ্ছে আমার যদি কোনোভাবে 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 না, এটা আমি শিওর, ইনশাল্লাহ আমি এটা হবই, ডু অর ডাই ম্যাচ খেলবো এটার জন্য। আমি বেঁচে থাকবো, না হলে বিসিএস কাটার হবে, এরকম একটা খেলবো আমি। আর আমার এগুলা ম্যাচ খেলতে খুব ভালো লাগে, আমি আগেও খেলছি গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য। সো আমার এগুলা খুব ভালো লাগে। তো তো আমার হ্যাঁ যতটুকু মনে হচ্ছে যে যদি বিসিএস কাটা হইতে পারি, যদি না বিসিএস কাটা, হ্যাঁ বিসিএস কাটা হইলে ইনশাআল্লাহ একটা মানে অনেক কিছুই হবে আমার মনে হয়। তো তখন আব্বু আম্মু যেহেতু চায়, আম্মু চায় যে আমি বিসিএস কাটার হই, আব্বু চায় হয় বিসিএস ক্যাডার না হয় দেশের বাইরে, দেখুন একটা। সো মানে আমি সবকিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার এটাতে ফোকাস করা উচিত। সো ইনশাল্লাহ এই ভিডিওটা আমার জন্যই। সো আমি দেখব ইনশাল্লাহ যে বিসিএস ক্যাডার হওয়ার পর, হয়তো আজকে থেকে 3-4 বছর 5 বছর পর, যে হ্যাঁ আমি ভিডিওটা বানাইছিলাম যে দিন থেকে আমি শুরু করছি, সেই দিন আমি এটা বানাইছিলাম। তো আজকে থেকে তো আমার স্টার্ট হইলো, কালকে অ্যাডমিট হয়েছি, বাট পড়ালেখা শুরু হয়েছে আজকে থেকে। সো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন বিসিএস ক্যাডার হইতে পারি, এবং পারি বলতে ইনশাল্লাহ আমি পারবো, আমি বিশ্বাস করি। এবং আমি যেটা মন থেকে চাই আমি ওটা করতে পারি। এটা আমার জাস্ট একটাই ব্রেক হয়েছিল, সেটা হলো মেডিকেলটা। তাছাড়া আমি এর আগে বলতে কি ওই যে পিএসসি জিএসসি যেগুলো বললাম, এসএসসি এইচএসসি, আমি চাইছি মন থেকে যে আমি গোল্ডেন প্লাস তুলবই নি, হোক আমি তুলছি। সো মেডিকেলটা যে কি হয়েছিল আমি জানি না। মেডিকেলটা আসলে তখন একটা কারণও ছিল, আমি হঠাৎ রংপুরে চলে গেছিলাম তখন, বাবা মা ছাড়া থাকলে কেন জানি এরকম হয়ে যায়, কিছু বুঝি না। তো তখন অ্যাডজাস্ট করতে পারিনি, তখন করোনা হচ্ছিল, মানে করোনার কারণে আবার পড়ালেখা পুরা গিয়েছিল, তো মানে রুটিন ছিল না কোনো, এর জন্য। না হলে ইনশাল্লাহ আমি মেডিকেলও চান্স পাইতাম, এটা আমার বিশ্বাস ছিল। মানে এটা আমার, হ্যাঁ এটা আমি পাইতাম, এটা মানে কোনো ব্যাপার না, পড়লেই তো হবে। মানে আমার ভিতরে একটাই মন জাস্ট বলে যে পড়লেই হবে। পড়ালেখা এমন কিছু না যে জিমের থেকেও কঠিন, জিম করা অনেক কঠিন। আমি তো জিম মাঝে মাঝে আমি ব্যায়াম করি, এখন কমছে। বাট বসে থেকে পড়ালেখা এটা খুবই ইজি, এবং এটা আমার জন্য অ্যাটলিস্ট ইজি। তো ইনশাল্লাহ আমি বিলিভ করতেছি যে আমি বিসিএস হইতে পারবো। সো বাই বাই, দেখা হচ্ছে। ও হ্যাঁ, আচ্ছা একটা কথা, এই যে ইউটিউবার হওয়ার স্বপ্ন, এটা কিন্তু শেষ না। বাট ইউটিউবার কিন্তু আমি কিন্তু
এটা আমি মন থেকে চাই। সো যদি এমন কোনো দিন হয় যে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তো আমার লাগবেই, এটা আমার জীবনে সাকসেস হওয়ার পিছনে একটা মানে বড় একটা উদ্দেশ্য, যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, বড় একটা আশা আকাঙ্ক্ষা আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। আর বাট আমার মনে হয় না আমি আগামী 4-5 বছরে এটা করতে পারবো। আর আমার যদি এমন হয় যে আমি ডেইলি যে ভিডিও দিচ্ছি, আমি যে কোনো ভিডিও দিচ্ছি, আমার ভিউ আমার 500K প্লাস হচ্ছে, দেন আমি সেই দিন আমি তখন যে কোনো চাকরি করি না কেন আমি ছেড়ে দিতে প্রস্তুত। কারণ ইউটিউব এমন একটা জিনিস যেটা স্বাধীন লাইফ লিড করতে দেয়, মানে স্বাধীন, একদম স্বাধীন, তোমার নিজের ইচ্ছা মতো কন্টেন্ট, তুমি এখন যা ভাবতেছো সেটাই করতে পারবা। সো বাট বিসিএস কিন্তু এমন না, বিসিএস এ মাঝে মাঝে দেখা যায় যে ঈদ তুমি নিজের বাসাতেও করতে পারতেছো না, গ্রামের বাড়িতে গিয়েও করতে পারতেছো না। সো এমনও আছে, যেমন অ্যাডমিন ক্যাডারিং। তো অ্যাডমিন ক্যাডারি স্যাররা বললো যে আহ, তুমি একটা জেলাকে কন্ট্রোল করতেছো, বাট তুমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছো না, তুমি নিজে ঈদ করতে পারতেছো না বাড়িতে গিয়ে, নিজে পরিবারের সাথে সময় দিতে পারতেছো না। সো প্যারা আছে, মানে অনেকেই ছেড়ে দিছে, অনেকে ছেড়ে দেয় বিসিএস চাকরিটাও, মানে এতটা প্রেশার, এতটা প্যারা। সো আমি তো এটা ছাড়বো না ইউটিউব, তো আমি যখনই সময় পাবো তখনই তো ভিডিও বানাবো। সো এটা তো আমার মানে প্যাশন, বাট এই প্যাশনটাকে পেশায় মানে করতে পারলাম না এখন, বাট এখন টার্গেট আমার বিসিএস। সো ইনশাল্লাহ, সো সবাই দোয়া করবেন যেন হইতে পারি বিসিএস ক্যাডার। ঠিক আছে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।